আচ্ছা, এখন আমরা ইস্তানবুলের ফাতি এরিয়াতে আছি। এটা হচ্ছে মূলত কনস্ট্যান্টিনোপলকে বোঝায় ফাতি এরিয়াটা। তো আমরা আজকে এখানে ঘুরে ঘুরে দেখবো, অর্থাৎ যে কনস্ট্যান্টিনোপল আছে সেটা বর্তমানে কেমন সেটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করব, আর সাথে এটাও ডিসকাস করব যে তুরস্ক দেশ হিসেবে কেমন। আর মূলত আজকে আমি খুঁজতে যাচ্ছি একটা জিন্দান বা জেলখানা, যেটা হচ্ছে কনস্ট্যান্টিনোপলের, অর্থাৎ অনেক পুরাতন একটা জেলখানা, ঐতিহাসিক, যেখানে অনেক সম্রাটকেও পরবর্তীতে বন্দি করে রাখা হয়। একজন বিদ্রোহীকেও এখানে বন্দি করে রাখা হয়, সেটার নাম হচ্ছে আজকে একটু আগে হচ্ছে এখানে তুষারপাত হচ্ছিল তুরস্কে, আর এখন হচ্ছে একটু রোদ দেখলাম বাইরে। তো বাইরে গিয়ে দেখি কি অবস্থা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তুরস্ক দেশটা অ্যাকচুয়ালি কেমন। এখানে একটা সুন্দর পার্ক আছে বাচ্চাদের জন্য, আর এইখানের বিল্ডিংগুলো অনেক সুন্দর, আর এদিকের ভিউটাও অনেক সুন্দর। আচ্ছা, আমি এখন আছি ইস্তানবুলে। ইস্তানবুলের হচ্ছে ওল্ড সিটি বা কনস্ট্যান্টিনোপলের মধ্যেই আছি। এটার সাথে অন্যান্য তুরস্কের অন্যান্য জায়গার সাথে মিলালে চলবে না, এটা ডিফারেন্ট। এক এক জায়গা আসলে অনেক ডিফারেন্ট। কিছু এরিয়া আছে যেগুলোতে অনেক বেশি ট্যুরিস্ট থাকে, কিছু এরিয়া আছে যেগুলোতে অনেক বেশি লোকাল মানুষজন থাকে, রিলিজিয়াস মানুষজন থাকে, তো ওরকম। আর এই এরিয়াটাতে আমি বেশ কিছুদিন ছিলাম, আমার মনে হয়েছে এই এরিয়ার মানুষজন একটু রিলিজিয়াস অন্যান্য এরিয়ার তুলনায়। কারণ তুরস্কে এমন এমন এরিয়া আছে যেখানে হচ্ছে গেলে আপনি মনে করবেন যে আপনি অ্যাকচুয়ালি ইউরোপেই চলে আসছেন। তো এটা ওখান থেকে একটু ডিফারেন্ট। এখান থেকে হচ্ছে কারিয়ে জামি দেখা যাচ্ছে। কারিয়ে জামিটার ব্যাপারে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে আগে খ্রিস্টানদের মনেস্ট্রি ছিল, আর এখন সেটা মসজিদ প্লাস মিউজিয়াম। এখানে খ্রিস্টানদের যে জিনিসগুলো এখনও আছে সেগুলো তারা দেখতে পারে, আর মুসলমানরা নামাজ পড়তে পারে। এটা হচ্ছে সেখানে। আর আমরা যাব হচ্ছে এখন এদিকে। আচ্ছা, যে হাতে ক্যামেরা ধরছি এটা পকেটে, অন্য হাতে ক্যামেরা ধরছি, তো সে হাতটার অবস্থা খুবই খারাপ, মানে একদম জমে যাচ্ছে। ঠান্ডা বাতাস অনেক বেশি, আর এখন চলতেছে হচ্ছে ফেব্রুয়ারি, আর ফেব্রুয়ারিতে তুরস্কে অবভিয়াসলি ঠান্ডা। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়টা ঠান্ডায় থাকে। তো সেজন্য আমি চিন্তা করতেছি আমার এটাও তুলে দিতে হবে, কারণ কানে অনেক ঠান্ডা লাগতেছে আর হাত জমে যাচ্ছে। তো এটার কারণে কয়েকদিন ধরে আমার ভিডিও বানানো হচ্ছিল না, কারণ অনেক বেশি পরিমাণে তুষারপাত হয়েছে। আমার জন্য তো অনেক বেশি, ওদের জন্য নর্মাল, বাট আমার জন্য অনেক বেশি। তো আজকে আমি মেইনলি যাচ্ছি এদিকে। একটা জিন্দান বা জেলখানা আছে যেটা অনেক পুরাতন, সেটা মেইনলি কনস্ট্যান্টিনোপলের জেলখানা। তো আমি জানি না সেটাতে অ্যাক্সেস পাবো কিনা, দেখা যাবে কিনা। আমার মনে হয়, আমি গুগল ম্যাপে যে চেক করছি ওখানে দেখে মনে হয়েছে যে হয়তো ওইটা আমি দেখতে পারবো না, তারপর আমি ওই জায়গাটায় যেতে চাই। আর আজকে হচ্ছে ইন্টারেস্টিংলি বাংলাদেশের খেলা চলতেছে। বাংলাদেশ 150 করে ফেলছে, ওয়াও। এখন বাংলাদেশ মারতেছে ছক্কা 4। আচ্ছা, তাহলে আমি মনে হয় না দেখলে ভালো, কারণ আমি দেখতেছি দেখে মনে হয় খারাপ হচ্ছে। এরকম অনেক সময় হয় যে আমি খেলা দেখলে বাংলাদেশ পারে না, না দেখলে বাংলাদেশ অনেক ভালো করে। তো আপাতত খেলাটা না দেখি, ম্যাপটা দেখি একটু। তো তুরস্কে এই সময়টাতে আমি যে এরিয়াতে আছি অনেক বেশি বাতাস থাকে, এই যে বরফ এখানে পড়ে আছে, কিন্তু আবার রোদও আছে সামনে। তো এই সময়টাতে অনেক বেশি বাতাস থাকে, যার কারণে অনেক বেশি ঠান্ডা ফিল হয়। আচ্ছা, ইন্টারেস্টিংলি দেখায়, এখানে রোদ দেখা যাচ্ছে, আবার এখানে ঘরের চালের উপর বরফ জমে সাদা হয়ে আছে। এটা কিন্তু লাল, মানে লাল থাকার কথা, এটা সাদা হয়ে আছে। এখানেও ইভেন এটার উপরেও, এই মসজিদটার উপর আমি দেখাচ্ছি, এটা মসজিদ না, সরি। আচ্ছা, পাশে একটা সুপার মার্কেট আছে, এটা সুপার মার্কেটের পিছনের অংশ। শখ, সবাই বলে এটা নাকি একটু সস্তা হয়। আমি এখনও আসি না এটাতে। ডর্মের পাশে যেটাতে আছে ওটাতে থাকতেছি, ওটাতে আসতেছি। ভাই ঠান্ডায় না মাথায় ব্রেন পর্যন্ত ফ্রিজ হয়ে যাইতেছে, একটু রোদে দাঁড়ানো উচিত।
আচ্ছা, এটা অনেক দূরে, আমার প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। চিন্তা করতেছি হাঁটতে হাঁটতে তুরস্ক দেখতে কেমন, এটা যদি একটু আপনাদের আইডিয়া দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। প্রথমত ম্যাপ ধরতে কষ্ট হচ্ছে, তো আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারবো। লেটস ট্রাই। এটা হচ্ছে কনস্ট্যান্টিনোপলের সেই দেওয়ালটা, একদম দেওয়ালের পাশেই চলে আসছি। অনেক বাতাস, ক্যামেরা পর্যন্ত দুলতেছে। এখানেও একটা ছোট্ট, এটা তো কোরআন শেখানো হয়, মসজিদ কিনা ঠিক জানি না। হ্যাঁ, এটাও মসজিদ। তো এই ভিডিও হচ্ছে মেইনলি তুরস্ক কেমন দেশ এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য আপনাদেরকে করা, বাট এই ভিডিওতে ওভারঅল তুরস্ক সম্পর্কে আইডিয়া দেওয়া পসিবল না, কারণ আমি ছোট্ট একটা জায়গায় বসবাস করতেছি। এখান থেকে অ্যাকচুয়ালি পুরা তুরস্কের আইডিয়া দেওয়া সম্ভব না। তবে এটা হচ্ছে পুরাতন সিটি অফ ইস্তানবুল, অর্থাৎ কনস্ট্যান্টিনোপল, এটা মেইনলি যে এরিয়াতে আমি এখন এক্সপ্লোর করছি এই ব্লগের মধ্যে। আচ্ছা, এখানে ঘাসের উপর বরফ পড়ে একদম জমে আছে। এটা একটা ছোট্ট পার্ক, কিন্তু এটা হচ্ছে বড় একটা প্রাসাদের সামনে। এই প্রাসাদটা হচ্ছে সে সময়ে কনস্ট্যান্টিনোপলের যে সম্রাট হতো তার সন্তানের জন্য এটা মেনলি বানানো হয়েছিল। এই প্রাসাদটাতে ঢুকা যায় টিকিট কেটে, বাট আজকে আমরা এখানে ঢুকবো না। তো তুরস্ক কেমন দেশ সেখানে এই প্রাসাদটা দেখানোর মেইন রিজন হচ্ছে এরকম আরও অনেক পুরাতন আমলের জিনিস, মসজিদ, প্যালেস আরও অনেক এই কনস্ট্যান্টিনোপলের এই এরিয়াটাতে পাওয়া যায়। তুরস্কের বিভিন্ন এরিয়াতে পাওয়া যায়, যেমন ক্যাপাডোকিয়াতে তো অনেক হাজার হাজার বছরের পুরাতন সভ্যতার প্রমাণগুলো আছে। এটা একটা তুরস্কের ইন্টারেস্টিং বিষয় যে এখানে অনেক পুরাতন সভ্যতা বা অনেক পুরাতন সিভিলাইজেশন, রিলিজিয়াস জিনিসপত্র তাদের এখানে সংরক্ষিত আছে আর কি। যেরকম তুরস্কের যে গ্রাম অঞ্চলগুলো আছে ওখানে গেলে আপনি হয়তো অনেকটা ইসলামিক ভাইব যেটা আছে সেটা আরও অনেক বেশি পাবেন, বাট মেইন শহর ইস্তানবুল, আনকারা, এগুলাতে হয়তো কিছু কিছু জায়গায় পাবেন, কিছু কিছু জায়গায় পাবেন না। কিছু কিছু জায়গায় গেলে মনে হবে আপনি ইউরোপে চলে আসছেন, কিছু কিছু জায়গায় গেলে মনে হবে আপনি অনেকটা মুসলিম ফ্রেন্ডলি জায়গায়, যেরকম মিডল ইস্ট বা এরকম, সেগুলোতে চলে আসছেন। বাট রিলিজিয়াস জায়গায় হোক না কেন, আমি দেখলাম যে অন্য মানুষজন কীরকম কাপড় চোপড় পরছে বা কী করছে না করছে ওইটা নিয়ে মানুষজন মাথা ঘামায় না। কারণ আমি ইয়ুব সুলতান অর্থাৎ হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের আশেপাশেও ঘুরছি, সেখানেও নানান ধরনের মানুষ থাকে। আবার অনেকে ধরেন যে এমনি নর্মাল ওয়েস্টার্ন জামা কাপড় পরে ঘুরতেছে, তো নো ওয়ান কেয়ার্স অ্যাকচুয়ালি। মানে যে মাজারে যাওয়ার সে ওই রকম কাপড় চোপড় পরে ওখানে যাচ্ছে, সেখানে যাওয়ার না অন্য প্ল্যান আছে, অন্য লাইফস্টাইল আছে, সে সেটা করতেছে। কেউ কিন্তু কাউকে কথা শোনাচ্ছে না। বা এখন একটু রোদ আসছে আর ওখানে একটা বিড়াল চেয়ারে বসছে। আচ্ছা, এই মুহূর্তে না আমার কাছে অনেক ঠান্ডা লাগতেছে। আমার হাতগুলো বাতাসে এমনভাবে জমতেছে মনে হচ্ছে একদম ফ্রিজের মধ্যে হাত ঢুকায় রাখছি। সেজন্য আমি এক হাত পকেটে দিছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরছি। আর অনেক জোরে জোরে ঠান্ডা বাতাস হচ্ছে। আপনি যদি টিকিট কেটে ওঠেন তাহলে লিফট দিয়ে আপনি উপরে উঠতে পারবেন, আর ওখানে অনেক কিছু রাখা আছে যেগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, এই দরজা দিয়ে ঢুকে মেনলি টিকিট কাটতে হয়, এটা দিয়ে ভিতরে ঢুকা যায়। পুরোটা বরফ জমে একদম সাদা সাদা হয়ে আছে। তুরস্ক কেমন দেশ, এখানে আরও একটা কোয়েশ্চেন চলে আসে, খরচ কীরকম সেটার ব্যাপারে। তো তুরস্কের অন্যান্য সিটিতে যেগুলো মেইন সিটি না সেগুলোতে খরচ অনেকাংশে কম, যেরকম বাসা ভাড়া কম, অন্যান্য জিনিসপত্র সস্তায় পাওয়া যায়। ইস্তানবুলে জিনিসপত্রের দাম বেশি, সবচেয়ে বেশি হচ্ছে বাসা ভাড়াটা। বাট ইস্তানবুলে আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের জন্য ট্রাভেল করাটা, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা, সেটা অনেক সস্তা। কারণ হচ্ছে তুরস্কের গভর্নমেন্ট স্টুডেন্টদেরকে অনেক ফেসিলিটিস দেয়। সেটা কীরকম সস্তা আমি আপনাকে বলি। মাসে যদি আমি 381 লিরা, এটা ধরেন 1100 থেকে 1200 টাকা বাংলা টাকায় পড়বে, এরকম যদি আমি লোড করি তাহলে আমি পুরো মাসে প্রায় 200 বার ইউজ করতে পারবো। বাস, ফেরি সব কিছু মিলায় এটা অনেক বেশি। 200 বার ইউজই করা হয় না। যেরকম আমার মাত্র এই মাসে অনেক কম ইউজ করা হয়েছে, কারণ তুষার পড়তেছিল, আমিও কাজ ছাড়া বের হই নাই, আমার ক্লাস এখনও শুরু হয় নাই। তো সেই হিসেবে আমি বাসায় ছিলাম, তো আমার হচ্ছে খুব বেশি ইউজ করতে হয়নি। তো আমার প্রায় আরও 180-এর উপরে রয়ে গেছে। তো মাত্র আর আছে 10 দিনের মতো এই মাসে। তো আমার মনে হয় না সেগুলো খুব বেশি শেষ হবে। তো এটা একটা খুব ভালো জিনিস। বাট এটা প্রত্যেকটা শহরে কীরকম, এটা শহর টু শহর ডিফারেন্ট ডিফারেন্ট। Ben Türkçe bilmiyorum.
একটা বাচ্চা পাইছি, সে হচ্ছে আমি ভিডিও করতেছি দেখে সে অনেক ফ্রেন্ডলি এসে মিশলো। তো এগেন তুরস্ক কেমন দেশ, এখানে মানুষজন ফ্রেন্ডলি, এটাও একটা জিনিস। কারণ আমি দেখছি যে যখন আমি ক্যামেরা বের করি কারোর সাথে কথা না বললেও তারা নিচ থেকে এসে কথা বলা শুরু করে, হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি। ইস্তানবুলে অনেক বিড়াল, এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানাইছি। কারণ ওরা বিড়ালকে না একটুও তাড়ায় না, একটুও ভয় লাগায় না, আর খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করে, লাইক যত্ন সহকারে তাদেরকে অনেক খাবার দাবার দেয়, দেখাশোনা করে, পানি দেয়, ঘর বাড়ি বানায় দেয়। তো এটার কারণে আরও বেশি। ওয়াও 4, আমি খেলা দেখতেছি না দেখে বাংলাদেশ আই থিঙ্ক ভালো করতেছে। তৌহিদ হৃদয় 83, স্কোরটা চেক করি, বাংলাদেশ 187। ওয়াও, গুড শট। তৌহিদ হৃদয় মারতেছে 99 বলে 84 রান করছে, 100 বলে 84 রান করছে। আই থিঙ্ক এখন মোটামুটি তৌহিদ হৃদয় ভালো করতেছে অনেক বেশি, মাশাআল্লাহ। খেলতে থাকুক, আমি করতে থাকি। আর টাকা পয়সার কথা যখন বলতেছি, আমার একজন স্টুডেন্ট হিসেবে আমি এখানে নিজের খরচে পড়তে আসছি, মানে আমার কোনো সরকারি যে স্কলারশিপ ওইটা নাই। তো ওই ক্ষেত্রে আমি একটা ডর্মে উঠছি, ওই ডর্মে আমি হচ্ছে থাকা আর খাওয়ার জন্য প্রায় বাংলা টাকায় 37,500 টাকা দিই। সাথে অন্যান্য ফেসিলিটিস যেরকম ধরেন ওয়াইফাই, গরম পানি, একটা বিছনা, আলমারি, তারপর হচ্ছে রিডিং রুম, মসজিদ যেটাকে বলে ওরা নামাজের জায়গা যেটা আছে ওটা, তারপর একটা টি রুম আছে ছোট। তো এরকম অনেক ফেসিলিটিস সহ একসাথে 37,500 টাকা বাংলা টাকায় পড়ে। তবে এই ক্ষেত্রে অন্যান্য সিটিতে এই খরচটা আরও কম হইতে পারে, যেহেতু ইস্তানবুল অনেক বড় একটা শহর, এখানে সব কিছু থাকা খাওয়া সব কিছুর দাম বেশি। তবে ওরা যে পরিমাণ খাবার দেয় আমার মনে হয় যে 37,500 টাকাটা মোটামুটি তারা উসুল করে দেয়। মানে এমন না যে খুবই বাজে খাবার খাওয়া যায় না, ওরকম না, তারা এনাফ 3 বেলা খাবার দেয় আমাদেরকে, সকালে, দুপুরে, রাতে। তো মোটামুটি খুবই ভালো অ্যামাউন্টের আর হচ্ছে ভালো মানের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেয় আর কি। তো টাকা পয়সার হিসাব থেকে এইটা। তো আমার যদি প্রতি মাসে কত খরচ হয়, তো মেইনলি হচ্ছে ইন্টারনেট, মোবাইল ইন্টারনেটে আমার প্রায় 300 লিরা, 250 লিরা, মানে 1,000 টাকার মতো যাবে। তারপর গাড়ি ভাড়ার জন্য বললাম 1200 টাকা, তারপর থাকা খাওয়ার জন্য 37,500 টাকা। এগুলা হচ্ছে বেসিক, এগুলা লাগবেই। এরপরে যদি কখনো কোনো এক্সট্রা খরচ আসে সেটা ডিফারেন্ট। এখানে একটা বিড়াল, এখানে আরেকটা বিড়াল। এই বাড়িটা অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে এটা পাইলাম, আমার মনে হয় এটা অটোমান সুলতানরা কেউ বানাইছে, কারণ এখানে আমি অ্যারাবিক লেখা দেখতেছি। আর এখানে সালও লেখা আছে, হিজরি সাল মনে হয় এই জায়গায়। বোঝার চেষ্টাও করতেছি না, এত ঠান্ডার মধ্যে আসলে এগুলো বোঝা সম্ভব না। আর এটা মেইনলি হচ্ছে এই পানির ব্যবস্থা মেইনলি। এই বাড়িটা কাঠের, এটা দেখতে কাঠের বাড়ি মনে হচ্ছে, আমি ঠিক জানি না, বাট দেখতে তো এরকমই মনে হচ্ছে। পাশে একটা মসজিদ আছে এই যে। আর আমার যে লোকেশনটা খুঁজতেছি এটা আশেপাশে হওয়ার কথা, সো আগে লোকেশনটা খুঁজে পাওয়ার চেষ্টা করি। এই ভিডিওতে আপাতত এখন পর্যন্ত আমরা রিলিজিয়ন যে জিনিসটা সেটা কভার করছি, যে সব জায়গায় মসজিদ আছে, আপনি সুন্দর মতো ইসলাম পালন করতে পারবেন। বাট আবার যারা ওয়েস্টার্ন আছে তারাও আছে। আজকে থেকে 50 বছর আগে তখন কিন্তু ইসলাম পালন করাটা অনেক কঠিন ছিল তুরস্কে। তো এটা আপনি ইতিহাসের পাতায় উল্টাইলে দেখতে পারবেন কি কারণে কঠিন ছিল, বাট কঠিন ছিল। আর বর্তমানে সেই অবস্থানে এখন মোটামুটি অনেক ওপেনলি ইসলাম পালন করতেছে, সবাই ইসলাম শিখতে চাচ্ছে, কোরআন শরীফ শিখতে চায়, নামাজ পড়ে, সব জায়গায় মসজিদ অ্যাভেলেবল, আরবিতে আজান দেয়। আগে কিন্তু আবার টার্কিশ ল্যাঙ্গুয়েজে আজান দিত ওরা, আরবিতে আজান দেওয়া অপরাধ ছিল। তো এই টাইপের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস ছিল, যেটার কারণে টার্কিশরা অনেক বেশি ওয়েস্টার্ন হয়ে গেছে। বাট মূলত টার্কিশরা ইসলামের প্রতি অনেক বেশি আগ্রহী। আচ্ছা, রাস্তার মধ্যে এটা দেখে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এটা একটা মসজিদের অজুখানার মতো, কারণ তুরস্কের মসজিদে এরকম অনেক দেখা যায়, কিন্তু এখানে এটা ফাংশনাল না। আচ্ছা, এটার হিস্ট্রি সম্পর্কে জানতে চাইলে আমি এখানে স্ক্যান করার জন্য এটা দিয়ে রাখি। এই জিনিসটা স্ক্যান করলে এটার হিস্ট্রি পাওয়া যাবে। এইটার নাম হচ্ছে
আর এখানে মিওয়ার সিনানের নাম আছে। আর মিওয়ার সিনানকে এটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখানে তো হিস্ট্রি লেখা আছে, লেটস সি কি লেখা আছে। বাট মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম আলাল কুপুর। তুরস্ক কেমন দেশ যখন আসি কবরস্থানও দেখানো উচিত। আমরা একটু কবরস্থানটা একটু দেখাই। আমি যতগুলো কবরস্থান দেখছি মোটামুটি এই টাইপেরই দেখছি। এরকম একটা টুপির মতো থাকে, এটা কিসের উপর ভিত্তি করে দেয় আমি জানি না, কারোটাতে বড় কারোটাতে ছোট। আর মসজিদটাতে একটা মিনার আছে আর একটা গম্বুজ আছে। অনেক সুন্দর মসজিদ, ছোট্ট মসজিদ বাট অনেক সুন্দর। চিন্তা করতেছি যে এটা কত বছর পুরাতন, 500 বছরের মতো হচ্ছে। আচ্ছা, এই পাশে এখানে এটা আধুনিক একটা অজুখানা, তার মানে আগে বাহিরেরটাই এটার অজুখানা ছিল। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় চলে আসছি আসলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে একদম সুন্দর দেখা যাচ্ছে। আর একটু দূর থেকে খুব সম্ভবত এই মসজিদটা আরো ভালো করে দেখা যেত। তুরস্ক কেমন দেশ? তুরস্ক এরকমই দেশ, জায়গায় জায়গায় মসজিদ। একটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল মসজিদ, মুসল্লি একটু কম, অবশ্য তুরস্কে জনসংখ্যাও কম, কিন্তু জুমার নামাজের দিন হয়, বাদ বাকি দিনে খুব একটা মুসল্লি আসলে দেখা যায় না। আর এখানে একটা তুরস্কের ফ্ল্যাগ, আর এখানে একটা গেট। ও, এই গেটটা হচ্ছে মেইনলি কনস্টান্টিনোপলের দেওয়ালের গেট। কোন গেটের নাম আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, ওয়েট। আর এদিক থেকে দেখা যাচ্ছে সেই মডার্ন তুরস্ক। তো আমরা টাকা পয়সার ব্যাপারটাও কভার করলাম, রিলিজিয়নের ব্যাপারটাও কভার করলাম, আমরা একটু রাস্তাঘাটও আপনাদেরকে দেখালাম, ইতিহাসের ব্যাপারটা কভার করলাম, যে এখানে ঐতিহাসিক অনেক জিনিসপত্র আপনি এসে ফিল করতে পারবেন, দেখতে পারবেন। মানে যেটা হচ্ছে আমাদের দেশে হয়তো আপনি টাকা দিয়ে এক্সপেরিয়েন্স করতে হবে, এখানে ধরেন এই যে 500 বছরের পুরাতন একটা মসজিদে আমি এখানে ঘুরতেছি, কোনো প্রকারের টাকা পয়সা ছাড়া, কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, কোনো পুলিশ নেই, কোনো ঝামেলা নাই। আপনি আসছেন, নামাজ পড়বেন, ঢুকবেন, বাহির হবেন, থাকবেন, ঘুরবেন, ইটস আপ টু ইউ, মানে কোনো অসুবিধা নেই। তো এরকম অনেক জিনিস পাওয়া যায়। আবার যেগুলো অনেক বেশি ট্যুরিস্ট স্পট হয়ে গেছে সেগুলোতে অবভিয়াসলি টিকিট কাটতে হবে, ফরেনার হিসেবে অনেক টাকা দিতে হবে। আর যদি মসজিদ হয় তাহলে আপনি মুসলিম হিসেবে এন্ট্রি পেয়ে যাবেন ফ্রিতেই। বাট ওই তো ওই রকম জিনিসপত্র আছে। তো আমি বলবো যদি আপনি কখনো ইস্তানবুলে আসেন, এই ফাতি এরিয়াটাতে আপনি ঘুরে দেখতে পারেন যে এখানে কত কিছু আছে। বিশেষ করে গুগল ম্যাপ নিয়ে যদি ঘুরতে বের হন, আপনি অনেক ঐতিহাসিক জিনিস এমনিই পেয়ে যাবেন, এমনিই এক্সপেরিয়েন্স করতে পারবেন। এটা হচ্ছে তুরস্কের একটা অসাধারণ বৈশিষ্ট্য, যে আপনি এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে, বিশেষ করে ফাতি এই এরিয়াটাতে যেখানে আমি ঘুরতেছি, এই এরিয়াটাতে আপনি ঘুরতে ঘুরতে অনেক ঐতিহাসিক জিনিসপত্র আপনি দেখতে পাবেন। মসজিদটা অনেক সুন্দর। হঠাৎ করে এভাবে একটা ঐতিহাসিক মসজিদ পেলাম, আমারও ভালো লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। এখানে বসার সিটিং আছে। আমি ওখানে লেখা দেখলাম গুগল ম্যাপের মধ্যে যে এটা হচ্ছে মূলত মসজিদ হিসেবে না, বরং একটা কমপ্লেক্স, মানে অটোমান সুলতানদের একটা সোশ্যাল কমপ্লেক্স হিসেবে তৈরি করা হয়েছিল। বাহিরের অবস্থা দেখে আমারও কিন্তু এটাই মনে হচ্ছে যে একটা সুন্দর সিটিং প্লেস এন্ড অল। বাট এগুলো তো নতুন লাগানো হয়েছে যদিও, তারপরও আর কি আমি ওখানে খুঁজে দেখি যে এটার ইতিহাসটা আসলে কি। কিন্তু চিন্তা করেন যে সেই আমলে এত সুন্দর একটা মসজিদ এই জায়গাতে, তখন আমাদের দেশে এত সুন্দর সুন্দর মসজিদ কিন্তু হওয়া শুরু হয় নাই। তো আর্কিটেকচারের দিক থেকে টার্কিশরা আসলে অনেক অ্যাডভান্স ছিল আর কি। এটা হচ্ছে তখনকার আমলের ছবি এই মসজিদটার। আর যাদের ইতিহাসটা জানতে ইচ্ছা করে তারা একটু পজ দিয়ে দেখে নিতে পারবেন। ওখানে বারকোডটা দেখাইছে, ওটাতেও পাওয়া যাবে। আবার গুগল ম্যাপের যে ইয়াত আছে ওখানেও কেউ একজন কমেন্ট সেকশনে দিতে, হয়তো ওদেরই লোক। এখানে যার নাম দেখাচ্ছে ইবাস এফেন্দি মস্ক, উনি মূলত মসজিদটা বানাইছে, এটাই বলা হচ্ছে। এখানে যে মিমার সিনানের কথা বলা আছে, মিমার সিনান বলছে ওনার রেকর্ড বুকের মধ্যে এই মসজিদটার নাম পাওয়া যায় নাই। এটা বানানো হয়েছে হচ্ছে 1586 কাজাস্কার ইবাস এফেন্দি যখন ইন্তেকাল করছে তার আগে। তারপর আমি একটু দেখাই দিই আপনাদের, যাদের পড়তে ইচ্ছা করে ভিডিওটা পজ করে পড়ে নিন।
আচ্ছা, এখানে অনেক ঠান্ডা, আমি ঠান্ডার মধ্যে হাতটা বের করতে পারতেছি না। তো তুরস্ক কেমন দেশ, এখানে আরেকটা জিনিস বলি, আমি যেটা জানি সেটা হচ্ছে শীতকালে এখানে লোকজন বাহিরে একটু কম হয়, প্রয়োজন ছাড়া বের হয় না। গরমকালে ওরা অনেক এক্সপ্লোর করে, ঘোরাঘুরি করে, ট্রাভেল করে, সব কিছু করে, বাট প্রয়োজনের খাতিরে তো বের হইতেই হয়। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা জানি যে ওরা শীতকালে খুব একটা বেশি মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, অ্যান্ড দেন গরমকালে হচ্ছে একটু এক্সপ্লোর করে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো করে। আজকে আমরা যে জিনিসটা খোঁজার জন্য আসছি সেটা এখনও পাই নাই, তো আগে সেটা খোঁজার চেষ্টা করি। আর এই মসজিদটার ইতিহাস হচ্ছে মিমার সিনানের নাম আছে, বাট রেকর্ড বুকে পাওয়া যায় না, মানে হিস্ট্রিক্যালি মসজিদ ছিল কিনা, কমপ্লেক্স ছিল কিনা, বিভিন্ন ধরনের আর্গুমেন্ট আছে, বাট এটা এখন মসজিদ। আর এই তো হিস্ট্রি তো আপনি দেখলেন, আর গুগল ম্যাপে এটার নাম সার্চ দিলেই আপনি হচ্ছে পেয়ে যাবেন যে এটার হিস্ট্রিটা। সামনে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কুলতুর ভে স্পোর মেরকেজি, এখানে একটা ডগি আছে, এটা আমরা পাইলে কামড়াবে। মানে একাডেমিক আর হচ্ছে হয়তো বাচ্চাদের জন্য স্পোর্টস, দুইটাই সুন্দর। আর ইন্টারেস্টিংলি আমি একটু আগে বলছিলাম যে আমি একটা এখানে দেওয়ালের অংশ দেখতেছি মসজিদের, ওখান থেকে বলছিলাম, কিন্তু ঘটনাক্রমে একটু ঘোরাঘুরি করার পরে যেটা বুঝলাম সেটাই আসলে ওই জিন্দান যেটা আমি খুঁজতেছি। তো সেখানে আবার ব্যাক যাব, তার আগে এখানে একটা উঁচু জায়গা পাইছি, ওখান থেকে দেখার চেষ্টা করি একবার। এই যে দেওয়াল মনে করছিলাম আমি মাথাটাকে, আর এখান থেকে মসজিদটা সুন্দর দেখা যাচ্ছে। তাহলে আমাদের এদিকে ঢুকার কথা, এখানে একটা গেট আছে, এটা লক করা, ডেঞ্জার দেওয়া, এখানে যাওয়ার কথা। আমরা মসজিদের ভিতর থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি জানি না ফুটেজটা ঠিকঠাক মতো পাইছি কি না, এটা কারাগারটাতে ঢুকার কোনো অনুমতি নাই, কারোর জন্যই নাই। আচ্ছা, এটা কিন্তু দেওয়ালি অ্যাকচুয়ালি, বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এটা দেওয়ালি, দেওয়ালের পাশেই এই কারাগারটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল। তো এটা হচ্ছে কারাগার মেনলি, সেটা নিচ থেকে দেখলে খুব ভালো বোঝা যেত, কিন্তু এই যে এখানেও বোঝা যাচ্ছে অনেকটা। এটা মানে সে এখন অন্য কাজে ইউজ করা হচ্ছে খুব সম্ভবত, সেজন্য। আর ওখানে আরেকটা মিনার দেখা যাচ্ছে, যেটা মিনার না, মানে এই দুইটা জিনিসই হয়তো কারাগারের, আমি যতটুকু উইকিপিডিয়াতে দেখলাম আর কি। এইটা আর হচ্ছে এটা। আচ্ছা, এই জায়গাতেও একটা দরজা আছে ঢোকার জন্য, এই যে এটা, কিন্তু এখানেও লেখা আছে ডু নট এন্টার, এটা একটা ডেঞ্জার। তো খুব সম্ভবত এটা কোনো একটা অন্য কোনো কাজে ইউজ করা হচ্ছে, যেখানে প্রবেশ করা নিষেধ। আচ্ছা, এদিক থেকে আমরা একটু দেখতে পারি হয়তো, এই যে এই কারাগারের নামটা আমি এখানে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা গুগলে সার্চ করে উইকিপিডিয়াতে আর একটু ভালো করে দেখতে পারেন। এটা তো অনেক রাজারা, দুই একজন রাজা এখানেও গ্রেফতার হয়েছিল, একজন জেনারেল আছে যে হচ্ছে সরকারের, মানে আমরা যেটা করছি সরকারের বিপক্ষে আন্দোলন, তো ওরকম করছে, বিপ্লব করছে, তাকে এখানে ঢুকানো হয় জেনারেলকে। আর এটা বর্তমানে অন্য কোনো কাজে ইউজ করা হচ্ছে বা রিনোভেশন চলতেছে, আমি জানি না কি চলতেছে, এখানে প্রবেশ নিষেধ। এই জায়গাতেও এখানে একটা বর্ডারের মতো মনে হচ্ছে, তো এটাই মেনলি। নিচে এখানে যদি আমি আর একটু ভালো করে দেখাইতে পারতাম, ঢুকি নাই, জাস্ট একটু ভিডিও করার চেষ্টা করছি ভিতরে কীরকম দেখার জন্য। আশা করি আপনারা দেখতে পাইছেন। কেন অনুমতি নাই কি নাই সেগুলো আমি জানি না, বাট এখানে অ্যাটলিস্ট গুগল ম্যাপের মধ্যে কারাগারটার অবস্থান আছে, সেখানে অনেক কমেন্ট আছে। এখন হয়তো বাহির দিক থেকে হয়তো একটু দেখার সুবিধা থাকলেও থাকতে পারে, তো দেওয়ালের বাহির দিক থেকে। তো ওই পাশে এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না, যেহেতু ওই পাশে মেইন রোড, তো সেটা অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি নিজেও ফুটেজগুলো এখনও দেখি নাই, পরে দেখব, তো তখন আমিও বুঝতে পারবো অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে কিনা কিছু।
আজকের ভিডিওতে যদিও আমার এই কারাগারটা নিয়ে স্টোরি করার প্ল্যান ছিল, বাট চিন্তা করছি যেহেতু এটাতে ঢুকা যাচ্ছে না, এটা নিয়ে আলাদা করে আর কি কথা বলবো। বাট এই তো এইটুকুই, আমি একটা কনস্ট্যান্টিনোপলের গল্প বা স্টোরিজগুলো নিয়ে একটা সিরিজ করতেছি, ওখানে এই কারাগারটা আমি রাখতে চাইছি। যেহেতু আজকে এসে দেখে গেলাম যে ঢুকা সম্ভব না হয়তো। আচ্ছা, একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ কী করলো। বাংলাদেশ অল আউট হয়ে গেছে 228 রানে। 228 রান সেটা একদম বেশি কম হয়ে যায় না? এখন বাংলাদেশ তো বোলিংয়ে ইন্ডিয়াকে আটকাইতে পারবে না। আমি যদি ভিডিও না বানাই, বাংলাদেশের খেলা দেখি, এমনি বাংলাদেশ যদি খুবই বাজে একটা রেজাল্ট করে, তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে। মানে আমি ডবল লস খাবো, এটাও লস ওইটাও লস, দুইটাই লস। তো আমি চিন্তা করলাম যে ভিডিও বানাই যদি সুযোগ হয়। আর হচ্ছে বাংলাদেশ জিতলে তো ভালো, না জিতলে মনের কষ্ট অ্যাটলিস্ট একদিকে কম হবে, যে অ্যাটলিস্ট আজকে একটা ভিডিও বানাইছি, প্রোডাক্টিভ কাজ করছি, এটাই। তো এটার জন্য এই ভিডিওটা বানানো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, আল্লাহ হাফিজ।